13 জন শীর্ষ সামরিক কর্মকর্তার বীর দর্পের দেশ ত্যাগের ঘটনার ব্যাপারে যে নীরবতা বিচরণ করছে, যে ব্যাপারে কেউ মুখ খুলছে না, এই বিষয়ে যদি জবাবদিহিতা নিশ্চিত করা না যায়, আমাদের এই গুম বিষয়ে একটি ইতি আমরা কোনোদিন টানতে পারবো না। অন্তর্বর্তী সরকার প্রধান জনাব ইউনূস সাহেব শুধু প্রধান উপদেষ্টাই নন, উনি প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। সরাসরি ওনার জবাবদিহিতার আওতায় এই শীর্ষ কর্মকর্তার দেশ ত্যাগ। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি, জবাবদিহিতার আওতায় আনা হয়নি। যারা তখন সেনানিবাসের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেনানিবাসের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। শুধু তাই নয়, যখন গুম কমিশন রিপোর্ট দিয়ে দিল, ট্রাইব্যুনাল তাদের চার্জশিট দাখিল করলো, এরপর আরও একজন তালিকাভুক্ত আসামি, একজন উচ্চপদস্থ কর্মকর্তা দেশ ত্যাগ করেছেন, সর্বমোট 13 জন। প্রথমত আমি বলতে চাই একজন আইনজীবী হিসেবে, একজন ভুক্তভোগী হিসেবে, যে ঊর্ধ্বতন যারা আসনে আসেন তাদের নিম্নবর্তীদের ব্যর্থতা দায় তাদের নিতে হবে। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেব, উনি একই সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, এই ব্যর্থতার ব্যাপারে উনি কি করেছেন, উনিকে এই বিষয়ে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সেই সব ভাইয়েরা যারা অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন, কিন্তু তাদের ব্যাপারে কোনো খোঁজ আমরা এখনও পাইনি। আমরা খোঁজ পাইনি ওয়ালিউল্লাহ ভাই, মকসুদুল ভাই, আমরা খোঁজ পাইনি সুমন ভাই এবং তার সাথে গুম হওয়া তার সহকর্মীবৃন্দ। এখনও শত শত মা বসে আছে শুধু এতটুকু জানার জন্য তার সন্তানটা কি বেঁচে আছে না মারা গেছে। তার আর কিছু না হোক, এতটুকু জানতে চায় যদি হত্যা করা হয়, কোথায় হত্যা করা হয়েছে, লাশটা কোথায় ফেলা হলো। একটি গুম ভিক্টিমের মা, যে সন্তান এখন ফিরে আসেনি, আমাকে খুব আদর করে মাথায় হাত দিয়ে বলল, বাবা শুধু সেই জায়গাটুকু জানতে চাই যেখানে আমার ছেলের লাশটা ফেলেছিল। এতটুকু উত্তর এখন আমরা দিতে পারিনি রাষ্ট্র হিসেবে। বিপ্লবের পরবর্তী এই গৌরব উজ্জ্বল সময় এটি একটি অন্ধকার অধ্যায়। শত শত সন্তান এখনো পিতার খবরের জন্য মুখে বসে হয়েছে। শত শত জীবন সঙ্গী শুধু জানতে চায় তারা নিজেকে কি পরিচয় দিবে, তারা কি বিবাহিত না বিধবা। এই উত্তর আমরা যতদিন পর্যন্ত দিতে পারবো না, জাতি হিসেবে আমরা কলঙ্ক মুক্ত হতে পারবো না। আমাদের এই গুম বিষয়ে একজন গুমের ভিকটিম হিসেবে আমাদের 3 দফা দাবি নিয়ে আজকে জনগণের সামনে আসছি। প্রথম দফা হচ্ছে জবাবদিহিতা। উন্নত বিশ্ব, জবাবদিহিতামূলক বিশ্ব, কোথাও মানবাধিকার লঙ্ঘন থেমে নেই, কিন্তু নিশ্চিত করা হয় যখন লঙ্ঘিত হয় তখন তার জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়। গুমের মতো এই বর্বর ঘটনার পুনরাবৃত্তি কোনোদিন বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। দ্বিতীয় দফা, গুমের ভিকটিম তাদের পুনর্বাসন। 20 কোটি মানুষের দেশে সব মিলিয়ে গুমের শিকার মাত্র কয়েক হাজার পরিবার। আরও যদি সুনির্দিষ্টভাবে বলতে চাই, গুম কমিশনে যারা লিখিত অভিযোগ করেছেন তার সংখ্যা আনুমানিক 1500-র বেশি নয়। তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। 1000 কোটি টাকা দিয়ে আমরা ব্রিজ করতে পারছি, 100 কোটি টাকা দিয়ে আমরা উন্নয়ন পরিকল্পনা হাতে নিচ্ছি, আর মাত্র 1500 পরিবার যাদের প্রিয়জনকে হয়তো আমরা কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না, যারা ফিরে এসছেন তাদের আগের জীবনে আমরা কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। তো রাষ্ট্র এতটুকু নিশ্চয়তা দিতে পারে যে অন্তত অর্থনৈতিক দিক দিয়ে তাদের আর বাকিটা জীবন কষ্ট করতে হবে না। এই দায়িত্বটুকু সরকারের নেওয়া উচিত, এখনও নেওয়া হয়নি, দ্রুত নেওয়ার আহ্বান জানাচ্ছে। এবং সর্বশেষ হচ্ছে নো রিপিটেশন, বা আর কোনোদিন যাতে এই কাজ হতে না পারে। আমি গুম কমিশনের নির্ভীক কমিশনার 2 জন এখানে উপস্থিত আছেন। আমাদের অকুতোভয় কণ্ঠস্বর লিটন ভাই, যিনি আমাদের মানবাধিকার কর্মীদের গুরু বলতে হবে তাকে, উপস্থিত আছে। গুম কমিশনের আমি জানি না এই নাম্বারটা, এই উপাধি আমার দেওয়া ঠিক হবে কিনা, দি আয়রন লেডি
of Human Rights Defender of Bangladesh, Nabil Idris, যার নির্ভীক কণ্ঠস্বর, নির্ভীক কাজ আজকে গুম ভিক্টিমদের ইতিহাসকে সারা জাতির সামনে উন্মোচন করেছে। এবং সর্বশেষ বিদায়ী হিউম্যান রাইট ডিফেন্ডার হুমা খান, যার উপস্থিতি ছিল একটি বট গাছের মতো। আমাদের যারা ভিকটিম পরিবার ছিল, আমি ছিলাম না, আমার পরিবার খুব কম লোকের নাম উল্লেখ করে আমাকে বলেছেন যারা আমাদের কাছে বট বৃক্ষের মতো আমাদের মাথার উপরে ছিল। এই হুমা খান তাদেরই সর্বোচ্চ স্থান অবস্থান করে আছেন। উনি আমাদের বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন। তার এই শূন্যস্থান অপূরণীয়। আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করব তার দীর্ঘার জন্য, তার ক্যারিয়ার উন্নয়নের জন্য, এবং বিশ্বের যে প্রান্তেই থাকুক মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য উনি কাজ করে যাবেন, এই আমাদের বিশ্বাস। সর্বশেষ জবাবদিহিতার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন গুম ভিকটিম হিসেবে বিপ্লব পরবর্তী একটি বড় ব্যর্থতার ব্যাপারে আমাদের সুশীল সমাজ, আমাদের মানবতা কর্মীদের একটি নীরবতা, যেটি আমাদের জন্য একটি বড় ঝুঁকির কারণ, সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আজকের জন্য শেষ করব। আর তা হচ্ছে 13 জন শীর্ষ সামরিক কর্মকর্তার বীর দর্পের দেশ ত্যাগের ঘটনার ব্যাপারে যে নীরবতা বিচরণ করছে, যে ব্যাপারে কেউ মুখ খুলছে না। এই বিষয়ে যদি জবাবদিহিতা নিশ্চিত করা না যায়, আমাদের এই গুম বিষয়ে একটি ইতি আমরা কোনোদিন টানতে পারবো না। নূর খান লিটন একমাত্র ব্যক্তি যিনি গণমাধ্যমের কাছে প্রকাশ্যে সেই 12 জন তালিকার নাম, 12 জন শীর্ষ কর্মকর্তার নাম ঘোষণা করেছেন, যারা তাদের পাসপোর্ট বাতিল অবস্থায়, তাদের নামে গ্রেফতারি পরোয়ানা থাকা অবস্থায়, গুম কমিশন তাদের ব্যাপারে তদন্ত চলা অবস্থায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা তাদের ব্যাপারে তদন্ত চলমান অবস্থায় তারা বিনা বাধায় দেশ ত্যাগ করেছেন। বাংলাদেশের সরকার প্রধান, অন্তর্বর্তী সরকার প্রধান জনাব ইউনূস সাহেব শুধু প্রধান উপদেষ্টাই নন, উনি প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। সরাসরি ওনার জবাবদিহিতার আওতায় এই শীর্ষ কর্মকর্তার দেশ ত্যাগ। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি, জবাবদিহিতার আওতায় আনা হয়নি। যারা তখন সেনানিবাসের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেনানিবাসের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। শুধু তাই নয়, যখন গুম কমিশন রিপোর্ট দিয়ে দিল, ট্রাইব্যুনাল তাদের চার্জশিট দাখিল করলো, এরপর আরও একজন তালিকাভুক্ত আসামি, একজন উচ্চপদস্থ কর্মকর্তা দেশ ত্যাগ করেছেন, সর্বমোট 13 জন। প্রথমত আমি বলতে চাই একজন আইনজীবী হিসেবে, একজন ভুক্তভোগী হিসেবে, যে ঊর্ধ্বতন যারা আসনে আসেন তাদের নিম্নবর্তীদের ব্যর্থতা দায় তাদের নিতে হবে। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেব, উনি একই সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, এই ব্যর্থতার ব্যাপারে উনি কি করেছেন, উনিকে এই বিষয়ে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। হয়তো ওনার হাতে বেশি সময় নেই, হয়তো উনি এই বিষয়ে কোনো তদন্ত উনি শেষ করে যেতে পারবেন না, কিন্তু শুরু তো উনি করে যেতে পারবেন। আমি আহ্বান জানাচ্ছি, এই 13 জন শীর্ষ কর্মকর্তা কেমন করে দেশ ত্যাগ করলো, এই ব্যাপারে অবিলম্বে একটি কমিশন গঠন করা হোক, আর নিম্নতরে একটি তদন্ত কমিটি গঠন করা হোক, যাতে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট ঘরে কারা দায়িত্ব ছিলেন, যাদের নাকের ডগার নিচ দিয়ে এইসব শীর্ষ কর্মকর্তা দেশ ত্যাগ করলেন, যারা তাদেরকে দেশ থেকে সুযোগ করে দিয়েছেন। যদি তারা জানতেন যে তারা দেশ ত্যাগ করছেন, তারা প্রকাশ্যে রাষ্ট্রবিরোধী কাজ করেছেন। আর যদি তারা না জানতেন যে তারা দেশ ত্যাগ করছেন, তাহলে তারা চরম অবহেলার প্রমাণ রেখেছেন। দুই ক্ষেত্রেই এই ঘটনার সময় যারা উচ্চ পদস্থ আসীন ছিলেন, তাদের আর সেই পদে থাকার কোনো যোগ্যতা অবশিষ্ট থাকে না। আমি আজকের ডাকসুর এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি প্রধান উপদেষ্টাকে, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টাকে, অবিলম্বে এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করুন, সম্ভাব্য একটি কমিশন গঠন করুন, এবং আপনি দায়িত্ব ত্যাগ করার আগেই এই বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ করে যাবেন। যদি এই বিষয়ে একটি শূন্যতা বিরাজ করে, আমরা যারা ভুক্তভোগী এবং সাহস করে কথা বলছি, আমাদের নিরাপত্তা কোথায়? সর্বশেষ জানি আমার এই বক্তব্যটা হয়তো কোনো বিতর্কের জন্ম দেবে। যারা মিম পেজের ভিতরে মামলা করার ব্যাপারে সোচ্চার,
যারা বাউলদের ব্যাপারে অনেক বড় বড় কথা বলছেন, আমি আহ্বান জানাবো তারা এই শীর্ষ কর্মকর্তা যারা দেশ ত্যাগ করছেন তাদের ব্যাপারেও মুখ খুলবেন, তাদের ব্যাপারেও নীরবতা ভাঙবেন। আমরা অনেক ছোট বিষয় অনেক বড় কথা বলি, যে এত বড় একটি বিষয় নিয়ে একমাত্র নূর খান লিটন ছাড়া আর কোনো দায়িত্বশীল ব্যক্তি এখন পর্যন্ত কথা বলল না। আসুন, ডাকসুরি মঞ্চ থেকে আমাদের আহ্বান জানাচ্ছি, সুশীল সমাজ, সাংবাদিক এবং আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তার এই বিষয়ে অবিলম্বে জাতির কাছে তাদের অবস্থান পরিষ্কার করবেন। এই বলে আমরা যারা গুমের ভিকটিম, আমরা যারা শপথ করেছি যে আল্লাহ নিজ হাতে আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, গুম থেকে ফিরে আসে তাদের সবাইকে আল্লাহ নিজ হাতে দ্বিতীয় জীবন দান করেছেন, এবং যেই কয়দিন আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন, কথা বলার শক্তি রেখেছেন, আমরা যেন কথা বলে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমাদের জন্য দোয়া করবেন। এই কথা বলে আজকে জন্য বিদায় দিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।